নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। সামনেই তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা, ফার্স্ট ইউনিট টেস্ট। তো ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশন আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা হাতের সামনে যে কোনো একটি সহায়িকা বই নিয়ে বসে পড়তে পারো এবং অবশ্যই টেক্সট বুকটা সঙ্গে রাখবে। আমি আজকের এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য তা অবশ্যই দাগিয়ে দিব। সেটা ছোট প্রশ্ন হোক, সংক্ষিপ্ত প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক, সবটাই দাগিয়ে দিব এবং তোমরা সেই প্রশ্নগুলোকে দাগিয়ে নাও বা তোমরা লিখে নিতে পারো। অবশ্যই তোমরা সেক্ষেত্রে উপকার পাবে। তবে একটা কথা মাথায় রাখবে, পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের প্রশ্নপত্র কিন্তু আলাদা হবে। তাই পরীক্ষার আগে ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। সেখানে স্যারেরা যে প্রশ্নগুলো বলছে সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নেবে বা দাগিয়ে নেবে। তাহলে দেখতে পাবে তোমরা অনেকাংশে উপকার পাচ্ছ। কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসে স্যারেরা যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার আগে করিয়ে থাকে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো বেশি দেরি করবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেগুলো একবার দেখে নাও। পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এই কটি অধ্যায় পরীক্ষা হবে। আমি টেক্সট বুক এবং সহায়িকা বইয়ের সংমিশ্রণে তোমাদের সামনে সাজেশন প্রস্তুত করেছি, তাই ভিডিওটি শেষ অবধি দেখো, উপকার অবশ্যই পাবে। পৃথিবীর অন্দরমহল থেকে প্রথমেই যে বড় প্রশ্নটি তোমরা গুরুত্ব সহকারে দেখবে, ভূত্বক কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা প্রশ্নটা এরকম করে ঘুরিয়েও বলতে পারে, ভূমিকম্পীয় বিদ্যা অনুসারে ভূগর্ভে শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগের বিবরণ দাও। তো আমি উত্তরটা তোমাদের সামনে একে একে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের তিনটে ভাগ রয়েছে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল। এই প্রত্যেকটা মণ্ডল কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। কি কি উপাদান দিয়ে গঠিত, এই পার্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখতে লাগবে। তো এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে অবশ্যই এই যে শিয়াল ও সীমা, এগুলা কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে। এই পার্টটা তোমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে এবং এই চিত্রটা পারলে অবশ্যই দিবে, এই চিত্রটাকে, বুঝতে পেরেছো? আর বিযুক্তি রেখা কাকে বলে, প্রত্যেকটা বিযুক্তি রেখা তোমাদেরকে কিন্তু ভালো মতো করে পড়তে হবে। এখানে উত্তরটি শেষ হচ্ছে। এখানে অবশ্যই তোমরা গুরুমণ্ডলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যটা একটু দেখে রাখবে, বুঝতে পেরেছো? আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এই যে ভূত্বকের নিচ থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বভাগ পর্যন্ত বিস্তৃত পায় একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বলে। এখানে অবশ্যই তোমরা 3-4টে বৈশিষ্ট্য দেখে রাখবে, গভীরতা কত আছে, উপাদান কত আছে, উষ্ণতা কত আছে, ঘনত্ব, উপস্তর কী কী রয়েছে, হ্যাঁ, একটু দেখে রাখবে, বুঝতে পেরেছো? এরপরে অবশ্যই কেন্দ্রমণ্ডল কাকে বলে, কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য ভালো করে পড়বে। এই উত্তরটা তোমাদের এখানটায় শেষ হচ্ছে। ভালো করে এই উত্তরগুলো তৈরি করবে। তবে প্রথম প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। পার্থক্য দেখবে, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্যটা খুব ভালো মতো করে পার্থক্যটাকে তোমরা দেখবে। পার্থক্যটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। প্রত্যেকটা পার্থক্য তোমরা 4-5টা করে পয়েন্ট কিন্তু অবশ্যই পড়ে রাখবে। পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, পার্থক্যটা তোমরা দেখবে, বুঝতে পেরেছো? এবার এখান থেকে উত্তর করতে পারো, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো। ম্যাগমা ও লাভা, হ্যাঁ, এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। শিয়াল সীমার মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। শিয়াল ও সীমার যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমরা দেখবে। আর ক্রোফেসীমা ও নিফেসীমা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্রোফেসীমা এবং নিফেসীমার মধ্যে যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। এখানে অবশ্যই বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্যগুলো দেখে রাখবে। এই প্রত্যেকটা পার্থক্যগুলো কিন্তু একটু ভালো করে লক্ষ্য রাখবে, পার্থক্য কিন্তু আসবে। এবার টিকা আকারে তোমরা যেগুলো 2 বা 3-এর জন্য দেখে রাখবে, রবিনসন দ্বীপ, ভূতাপ শক্তি বা ভূতাপ কি, রবিনসন দ্বীপের উত্তরটা তোমরা দেখে নাও। ছোট ছোট করে উত্তর দেওয়া আছে খুব সুন্দরভাবে। তোমার ভূতাপ শক্তি, এই ভূতাপ শক্তির তোমাদের উত্তর থাকলো। এরপরে উষ্ণ প্রশ্রবণ, অবশ্যই তোমরা কিন্তু এই টিকা আকারের প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। কিছু সংজ্ঞামূলক প্রশ্ন, অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে। লাভা কি, তাপীয় বিকরণ কাকে বলে, ম্যাগমা কি, ভূমিকম্পীয় তরঙ্গ কাকে বলে, ক্রোফেসীমা কি, নিফেসীমা কি, ভালো করে দেখবে। এগুলো কিন্তু উত্তরগুলো বলা আছে। 9 নং পৃষ্ঠা 3 নং প্রশ্নের বহিঃগুরুমণ্ডল অংশটি দেখো। এখানে 9 নং পৃষ্ঠা 3 নং প্রশ্নের অন্তঃগুরুমণ্ডল অংশটি দেখো। এখানে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। নিফে কি, আর প্রথমেই বলেছিলাম বিযুক্তি রেখা, গেলে কিন্তু খুব ভালো করে বলবে। বিযুক্তি রেখা কাকে বলে, কনরাড বিযুক্তি কাকে বলে, মোহ বা মোহরভিষিকি বিযুক্তি রেখা কাকে বলে, উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি কাকে বলে, এই বিযুক্তিগুলো অবশ্যই দেখবে। হ্যাঁ, কনরাড বিযুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোহ বিযুক্তি রেখা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্ন। এবার এমসিকিউ পার্টগুলো একটু দেখে নাও। ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলা হয়, ম্যাগমা বলা হয়। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত, 2.6 থেকে 3.3 বা 3.3।
গুরুমণ্ডলের নিচের অংশকে কি বলা হয়? কেন্দ্রমণ্ডল বলা হয়। অশ্বমণ্ডলের বাইরের অংশকে কি বলা হয়? ভূত্বক বলা হয়। মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট। এদের মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো কি? কেন্দ্রমণ্ডল। হ্যাঁ, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য। ক্রুফেসীমা দেখা যায় গুরুমণ্ডলে। গুটেনবার্গ বিযুক্তি রেখা অবস্থান করে 2900 কিমি। ভারতে 8টি জিওকূপ পরিলক্ষিত হয় কোথায়? গুজরাটে। গুরুমণ্ডলে গড় ঘনত্ব কত? 3.4 থেকে 5.6। মহাসাগরীয় ভূত্বক হলো সীমা। পৃথিবীর গড় ঘনত্ব 5.5। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝের বিযুক্তি যার নামে চিহ্নিত তিনি হলেন লোহম্যান। লোহম্যানের নামে কিন্তু সেটা চিহ্নিত। এবার চলে আসো মেন প্রশ্নগুলো। পৃথিবীর গভীরতম খনি রবিনসন দ্বীপের গভীরতা কত? 3 থেকে 4 কিমি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত? রাশিয়ার কোলা উপদ্বীপে। কোন শিলার প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়? গ্রানাইট। ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলা হয়? লাভা। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? বক্রেশ্বরে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6370 কিমি। মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? সিয়াল। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী? ম্যাগনেসিয়াম। আপেলের কোন অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়? খোসা। আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? শ্বাস অংশ। আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়? বীজ বা দানা অংশ। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত? 5000 ডিগ্রি সেলসিয়াস। লোহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে? বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রস্থলের গড় ঘনত্ব কত বা নিফে স্তরটির গড় ঘনত্ব কত? 9.1 থেকে 13.1 গ্রাম বা ঘনসেমি। পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করেছে? গুরুমণ্ডল। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি লিখেছে জুলে ভার্নের লেখা। শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে বা শিয়াল ও সীমা স্তরের মাঝে কি আছে? কনরাড বিযুক্তি রেখা। ক্রুফেসীমা ও নিপেসীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? রিপিত্তি বিযুক্তি রেখা। নিপেসীমার প্রধান উপাদান কি? নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম। এই প্রত্যেকটার উপাদানগুলো ভালো করে পড়তে হবে। কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? প্রায় 3470 কিমি। সীমা কোন দুটি পদার্থের সমন্বয়ে গঠিত? সিলিকন ও ম্যাগনেসিয়াম। কেন্দ্রমণ্ডল কি কি পদার্থ দ্বারা গঠিত? নিকেল ও লোহা। গুরুমণ্ডলের তুলনায় কেন্দ্রমণ্ডল কত বেশি উষ্ণ? 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর গভীরতা কত কিলোমিটার? প্রায় 6400 কিলোমিটার। বা শূন্যস্থান পূরণ কয়েকটা দেখে নাও। ড্যাশ তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? পি তরঙ্গ। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কি আছে? মোহর ও ভিষিক বিযুক্তি রেখা। এবারে ভূমিকম্পের তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী ও শক্তিশালী? পি। নিপেসীমার গভীরতা ড্যাশ কিমি? 700 থেকে 2900। শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর কি? গুরুমণ্ডল। পৃথিবীর ব্যাস হলো 12740 কিমি। গুরুমণ্ডলের প্রধান উপাদান ড্যাশ ও ড্যাশ কি কি? ম্যাগনেসিয়াম ও লোহা। গুরুমণ্ডলে গড় উষ্ণতা 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? নিফে। ম্যাগমা যতই ঊর্ধ্বগামী হয় চাপ ও গলনাঙ্ক ততই কি হয়? কম হয়। মোহ বিযুক্তি রেখা ও গুটেনবার্গ বিযুক্তি রেখার মাঝের স্তর হলো গুরুমণ্ডল। সমুদ্রের নিচে ড্যাশ স্তর অনুপস্থিত? শিয়াল। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর অন্দরমহল থেকে তোমরা টেক্সট বুকটা একটু দেখে নাও, যেই সমস্ত জায়গাগুলো আমি দাগিয়ে রেখেছি সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দাগিয়ে নাও, তাহলে কিন্তু অনেকটা উপকার তোমরা পাবে। প্রত্যেকটা জায়গা দাগিয়ে নাও। এই যে ম্যাগমা কি, লাভা কি? ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। আর ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে দেখো বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে, মানে এখানে জাস্ট একটু বলেছে মানে বক্রেশ্বর কোথায় কি আছে না আছে টোটাল জিনিসটা কিন্তু এখানে দাগানো আছে। প্রত্যেকটা পার্ট তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও এবং এই জায়গাগুলোকে হাইলাইট করে পড়ো, অবশ্যই কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে। এইবার এখানে পৃথিবীর ঘনত্ব প্রত্যেকটা ছোটো প্রশ্নের মধ্যে কিন্তু আমি বলেছি কম বেশি, তো তোমরা একটু ভালো করে দেখবে। তারপর চলে আসো এখানে ভূমিকম্পীয় তরঙ্গ বা ভূমিকম্প তরঙ্গ, ভালো করে পড়তে লাগবে এখানে। হ্যাঁ, এই জায়গাগুলো ভালো করে একটু দাগিয়ে নাও, ভালো করে পড়ো এই জায়গাগুলোকে। এখানে দেখে নাও প্রত্যেকটা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই যে এই কথাটা যে কিছুক্ষণ আগে বললাম যে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প, জুলে ভার্নের লেখা। ভালো করে জায়গাগুলো দেখবে। তারপর দেখে নাও এখানে সীমা কি, শিয়াল কি, প্রত্যেকটা জায়গায় দেওয়া রয়েছে। এখানটা খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকেও পড়তে পারো, সহায়িকা বই থেকেও পড়তে পারো। এই পার্থক্যটাকে অবশ্যই দেখবে, শিয়াল ও সীমার যে পার্থক্যটা অবশ্যই দেখবে। বুঝতে পেরেছো? এই যে বিযুক্তি রেখা কি, এই ছবিটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই ছবিটি খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে গুরুমণ্ডল রয়েছে, গুরুমণ্ডল এখান থেকে পড়ে নিতে পারো, কী কী উপাদান দিয়ে গঠিত আছে, হ্যাঁ, কতটা সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন আছে, সমস্ত জিনিসটা কিন্তু খুব ভালো করে দেখবে তোমরা। এখানটায় আমি দাগিয়ে রেখেছি, তোমরা দাগানো জায়গাগুলো অবশ্যই বাড়িতে দাগিয়ে নাও, অনেকটা উপকার পাবে এবং ভালো করে পড়তেও পারবে। দেখো বন্ধুরা, টেক্সট বুক ছাড়া কিন্তু তোমরা কখনোই সহায়িকা বই আগে যাবে না। আগে টেক্সট বুকটাকে ভালো করে পড়ে নিবে, নিফে কাকে বলে, তারপরে কিন্তু সহায়িকা বইয়ের প্রশ্নগুলো দেখবে। দেখবে অনেক ভালো তোমরা পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, এই যে গুটেনবার্গ বিযুক্তি রেখা, লোহম্যান বিযুক্তি রেখা,
এখানে তোমাদের কিন্তু শেষ হলো প্রথম পার্টটা। এবার অস্তিত্ব পৃথিবী পরবর্তী অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাত কি বা পাত সংস্থান তত্ত্বটি লেখো। পাত সঞ্চালন তত্ত্বের মূল ভাবনাটি সংক্ষেপে লেখো। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পাত সংস্থান তত্ত্বটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা। ভালো করে দেখবে, খুব বেশি সুন্দর করে পয়েন্টগুলো করা আছে, ভালো করে পড়বে এই পার্টগুলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে দেখবে তোমরা। হ্যাঁ, এখানে উত্তরটা শেষ হলো। এই আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্ব বা মহাদেশীয় চলন তত্ত্ব আলোচনা করো। হ্যাঁ, খুব ভালো করে দেখবে এই প্রশ্নগুলো, খুবই ভালো করে মনোযোগ সহকারে দেখবে পার্টটা, খুবই গুরুত্বপূর্ণ পার্ট এবং খুব সুন্দর পার্ট রয়েছে। এখানে উত্তরটি শেষ হয়েছে। এবার যে প্রশ্ন দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, অভিসারী ও অপসারী পাত সীমানার পাতের চলনের প্রভাবে কী ঘটনা ঘটে বা বিভিন্ন প্রকার পাত সঞ্চালন ও তার ফলাফল লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে। চিত্র দিতে পারলে তো খুবই মঙ্গল, খুবই ভালো হবে, চিত্র দিতে পারো। এখানকার থেকে কিন্তু অনেক ছোটো প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, তো এই প্রশ্নটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এখান থেকেও কিন্তু পড়তে পারো। যাদের কাছে বই নেই তারা এখান থেকেও কিন্তু পড়তে পারো, আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। এখানে উত্তরটি শেষ হলো। এই পাঠটাও দেখবে, পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে এবং খুব সুন্দর করে এই প্রশ্নগুলো পড়ে রাখবে। ভালো মতো করে পড়লে তোমরা ঠিকই পারবে এই প্রশ্নগুলোর উত্তর। আর যাদের কাছে সহায়িকা বই নেই তারা তো দেখতেই পাচ্ছ, এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকেও পড়তে পারবে। এই তোমাদের পাঠ। এবার দেখো এখানটা দেখো, অভিসারী পাত সীমানার বৈশিষ্ট্য অবশ্যই কিন্তু দেখবে। তারপরে প্রতিসারী বা অপসারী, এখানে ভালো করে আমি দেখিয়ে দিলাম এটা অভিসারী পাত সীমানার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। তারপরে প্রতিসারী বা অপসারী পাত সীমান্তের বৈশিষ্ট্য ভালো করে দেখবে, এতদূর অবধি উত্তরটা করা আছে। এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভিসারী পাত সীমান্তকে বিনাশকারী পাত সীমান্ত বলা হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি, এতদূর অবধি উত্তর ছিল। তারপরে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, এইটুকু প্রশ্ন উত্তর খুব ভালো করে পড়ে নেবে প্রশ্নগুলো। তবে ট্রান্সফর্ম পাত সীমানা নিরপেক্ষ পাত সীমানা নামে পরিচিত, ব্যাখ্যা করো। এতদূর অবধি এই পার্থক্যটাকে ভালো করে দেখবে, বিনাশকারী গঠনকারী ও ট্রান্সফর্ম পাত সীমানার মধ্যে পার্থক্যটা, মানে অভিসারী অপসারী ও নিরপেক্ষ পাত সীমানার মধ্যে পার্থক্যটা খুবই ভালো করে কিন্তু পড়বে এই পার্থক্যটাকে। পরিচলন স্রোত ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্যানজিয়া ও প্যান্থালাসা কি। তারপরে এই পার্টগুলো দাগিয়ে রাখা হয়েছে, জাস্ট অভিসারী পাত সীমানা কাকে বলে, অপসারী পাত সীমানা কাকে বলে, হ্যাঁ, ট্রান্সফর্ম পাত সীমানা কাকে বলে, তোমরা আগেই পড়ে নিচ্ছ। ত্রিপাত সম্মেলনটা একটু দেখে রাখো, ত্রিপাত সম্মেলনটা কিন্তু একটু দেখে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো নিমজ্জিত পাত সীমানা ও অধঃপাত অঞ্চল বলতে কি বোঝো, এই পাঠটা ভালো করে পড়ে রাখবে। এইবার ছোট প্রশ্নগুলো ভালো করে পড়ো। প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জেটি উইলসন। যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় হচ্ছে প্রতিসারী বা অপসারী পাত সীমানা। যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তাকে বলা হয় অভিসারী পাত সীমানা। মারিয়ানা খাত ড্যাশ মহাসাগরে অবস্থিত, প্রশান্ত মহাসাগরে। যে সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি সঞ্চালিত হয় তাকে বলা হয় নিরপেক্ষ পাত সীমানা। ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, এটা হচ্ছে অভিসারী। অপসারী পাত সীমান্তকে বলা হয় হচ্ছে গঠনকারী। প্যানজিয়া ভূখণ্ডের ধারণাকার, এটা হচ্ছে মানে ভূখণ্ডের ধারণা মই সঞ্চালন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। এবার দেখে নাও দু এক কথা উত্তর। মই সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে? আলফ্রেড ওয়েগনার। কাকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়? লা পিচো। কে প্রথম পাত সঞ্চালনের ধারণা দেন? জেটি উইলসন। পাত সঞ্চালনের প্রধান কারণ কি? পরিচালন স্রোত। পরিচালন স্রোতের কথা কে বলেন? আর্থার হোমস 1944 খ্রিস্টাব্দে বলেছিলেন। কোন পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়? অভিসারী পাত সীমানাকে। কোন পাত সীমানায় একাধিক আগ্নেয়গিরি ও আগ্নেয় দ্বীপ সৃষ্টি হয়? অভিসারী পাত সীমানায়। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি? মারিয়ানা খাত। দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, আরাবল্লী ও ইউরাল। দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, হিমালয় এবং রকি। কোন দুটি পাতের সংঘর্ষে আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে? আফ্রিকা ও ইউরেশিয়া পাত। পাতগুলি কিসের উপর ভাসমান? অ্যাস্থেনোস্ফিয়ার। পৃথিবীর বৃহত্তম পাতের নাম কি? প্রশান্ত মহাসাগরীয় পাত। তারপর দেখেন একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও। ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণ বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি। ওয়েগনার তার মহিসঞ্চালন তত্ত্বের যে তাত্ত্বিক প্রাচীন মহাদেশটির কথা বলেছেন তার নাম কি? প্যানজিয়া। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, আরাবল্লী। এবার শূন্যস্থান পূরণ দেখেন কয়েকটা। গ্রিক শব্দ টেকটনের অর্থ কি? গঠন করা। উইলসন ড্যাশ সালে প্রথম প্লেট শব্দটি প্রয়োগ করেন? 1965। ইউরেশিয়া ও ভারতীয় পাতের সংঘর্ষে ড্যাশ পর্বতমালা সৃষ্টি হয়েছে? হিমালয়। সান আন্দ্রিস চ্যুতি ড্যাশ সীমানায় গঠিত হয়েছে? নিরপেক্ষ পাত। সান আন্দ্রিস চ্যুতির উপরে অবস্থিত একটি শহর হলো ক্যালিফোর্নিয়া। আফ্রিকান পাত ও আমেরিকান পাতের মাঝে ড্যাশ অবস্থিত? মধ্য আটলান্টিক শৈলশিরা। পাত সঞ্চালনের ফলে সৃষ্ট একটি ভঙ্গিল পর্বতমালার উদাহরণ হলো কি? হিমালয়। বুঝতে পেরেছো? এই পাঠগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়বে এই অধ্যায় থেকে। এবার এই অধ্যায়ের টেক্সট বুকটা দেখে নাও। এই তোমাদের টেক্সট বুকে চলে আসো। এখানে দেখো যে সমস্ত পার্টগুলোতে আমি কিন্তু মানে দাগিয়ে রেখেছি সেই পার্টগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আলফ্রেড ওয়েগনারের মই সঞ্চালন তত্ত্ব, প্যানজিয়া প্যান্থালাসা, খুব ভালো করে কিন্তু জায়গাগুলো পড়বে।
পাত সংস্থান তত্ত্ব। তারপর এখানটা দেখো পৃথিবীর মোট 7টি বড় পাত এবং 8টি মাঝারি ও 20টি ছোট পাত রয়েছে। 7টি বড় পাত হলো ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। বুঝতে পারছো? খুব ভালো করে দেখবে এই পাতগুলো, কটা পাত রয়েছে কী কী। তারপর এখানে এই পরস্পর বিপরীতমুখী পাতসীমানাকে অপসারী বা গঠনকারী পাতসীমানা বলে। তোমরা এটা এই জায়গাটা টেক্সট বুক থেকে পড়তে পারো। তারপরে অভিসারী বা বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন, মানে অভিসারীকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কোনটাকে, কেন মানে বলা হচ্ছে, সেটা তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। আমি দেখালাম তোমাদের সহায়িকা বই, এই জায়গাটা ভালো করে দেখবে। হ্যাঁ, যে সমস্ত জায়গা দাগানো আছে সেই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়বে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তাহলে কিন্তু অনেকটা তোমরা উপকার পাবে। এই জায়গাগুলো দেখবে অগ্নুদ্গম, আগ্নেয়গিরি, সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কোনটাকে বলা হয়, জাপানের ফুজিয়ামা, ইতালির ভেসুভিয়াস, ভারতের ভ্যারিন, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, এই জাতীয় পর্বত, মানে প্রত্যেকটা পাতগুলো দেখবে, মানে যে ভঙ্গির যে পর্বতগুলো হয়েছিল এই প্রত্যেকটা সঞ্চয়জাত পর্বত মানে আগ্নেয় পর্বতের যে পার্টগুলো রয়েছে এটা দেখবে অবশ্যই। তারপরে ভূগঠনিক প্রক্রিয়া চলে আসলো। হ্যাঁ, তারপরে এটা একটু দেখবে ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া, কটা একটু দেখে রাখবে। এখানটা ভালো করে দেখে নাও, ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা, আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয়। বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ খুবই গুরুত্বপূর্ণ। সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে, মৃত আগ্নেয়গিরি রয়েছে। এই পার্টটা কিন্তু খুবই ভালো করে তোমরা দেখবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আন্ডারলাইন করা আছে, ভালো করে তোমরা কিন্তু এখানটায় দেখে নেবে। বুঝতে পেরেছো? এটা দেখবে আর পা হো কি, ভালো মতো করে দেখবে। ভূমিকম্প দেখবে, ভালো করে দেখবে। এটা যেমন 1960 সালে শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। কোন শহর হয়েছিল? সান ফ্রান্সিসকো শহর। ভালো করে দেখবে এই জায়গাগুলো। এবার ভূমিকম্পের কেন্দ্র কোনটাকে বলা হয়, উপকেন্দ্র কোনটাকে বলা হয়, ভূমিকম্পের তরঙ্গ, তারপরে যে প্রাথমিক তরঙ্গ পিওএফ, হ্যাঁ এসওএফ, এলওএফ, এই পার্টগুলো দেখবে। প্রাথমিক তরঙ্গ, তারপরে দ্বিতীয় পর্যায়ে তরঙ্গ, তারপরে লাভ তরঙ্গ যেগুলো রয়েছে, প্রত্যেকটা পার্টকে ভালো করে দেখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। তারপরে ভূমিকম্পের পরিমাপটা ভালো করে দেখবে। হ্যাঁ, ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্রে মাপা হয়। হ্যাঁ, তারপর রিক্টার স্কেলের মাধ্যমে কী করা হচ্ছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বা তীব্রতা মাপা হয়। ভালো করে দেখবে এই পার্টগুলোকে, খুব ভালো করে দেখবে। তারপরে সিসমোগ্রাফ কাকে বলে, মানে এটাতে তোমাদের একটা ছোটো প্রশ্ন বলতে পারে। তারপরে চলে আসো প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, এই পার্টগুলো খুব ভালো করে দেখবে, এখানটায় খুব ভালো করে দেখবে, খুব সুন্দর করে পড়বে। এই পার্টটাকে ভালো করে পড়বে। অগ্নুদ্গম, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের জীবন, এরপরে কী হয়েছিল, এই পার্টগুলো একটু ভালো করে পড়বে। এখানে পয়েন্টগুলো একটু টুকটুক করে দেখে নিবে, আরাম করে হয়ে যাবে। তারপরে সুনামির ফলে কী হয়েছিল, কবে হয়েছিল, সুনামিটা ভালো করে দেখবে। বিপর্যয় ব্যবস্থাপনা কি, এইখানে টুকটুক করে পয়েন্টগুলো দেওয়া আছে, ভালো করে পড়বে, হয়ে যাবে। তো এই ছিল তোমাদের পরবর্তী অধ্যায়টি। এবার আমরা যাব নেক্সট অধ্যায় শিলাতে। এখান থেকে এই পার্টটা অবশ্যই পড়বে, আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলে কেন, লাভা ও পাহ লাভার মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য, এই সংজ্ঞাটা তোমাদের ভালো করে দেখে রাখতে হবে। তারপরে দেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, খুব ভালো করে দেখবে এই পার্টটা। এখানে উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে তোমাদের শুরু হচ্ছে, আর এখান থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে তোমাদের জায়গায়। বুঝতে পেরেছো? এবার চলে আসে পরবর্তী, অগ্নুদ্গম কাকে বলে। তারপরে দেখো অগ্নুৎপাতকে ভূগঠনিক প্রক্রিয়া বলা হয় কেন। তারপরে পা হো লাভা কি, মানে সংজ্ঞাটা তোমাদের পড়তে হবে ভালো করে। এরপরে রয়েছে লাভা কি, এখানে এই আগ্নেয়গিরিগুলো সম্বন্ধে সংজ্ঞা পড়ে রাখবে। সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। বুঝতে পেরেছো? প্লিউম কাকে বলে, তারপর হচ্ছে প্লাগডোম ও থলয়েড কি, দেখে রাখবে এগুলো অবশ্যই। বুঝতে পেরেছো? ছোট প্রশ্নগুলো দেখে নাও। চাপ বাড়লে পদার্থের গলনাঙ্ক কি হয়, বাড়ে। ইটালির ভেসুভিয়াস কি একটি সক্রিয় আগ্নেয়গিরি। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি কি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আগ্নেয়গিরির মুখকে কি বলা হয়, জ্বালামুখ। সিসলি দ্বীপের স্ট্রমলি হলো একটি কি সক্রিয় আগ্নেয়গিরি। তারপর দেখো যেসব আগ্নেয়গিরি থেকে জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস ঘন ধোঁয়ার মতো নির্গত হয় তা হলো কি ফিউমারোল। বুঝতে পেরেছো? এবার চলে আসে পরবর্তী তোমাদের এক দু কথা উত্তর, যেখানে বিদার অগ্নুৎপাতের ফলে ভারতের কোন মালভূমি সৃষ্টি হয়েছে, দাক্ষিণাত্য মালভূমি। ক্রাকাতোয়া কোন শ্রেণীর পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। মেক্সিকোর পারিকুটিন কি জাতীয় আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, মৌনালোয়া। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো, নারকোন্ডাম। ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম করো, ইটালির ভেসুভিয়াস। তারপর জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি সুপ্ত, একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও, এটা ভেসুভিয়াস। তারপরে চলে আসো পোপোক্যাটিপেটাল আগ্নেয়গিরিটি ড্যাশ দেশে অবস্থিত, মেক্সিকো। ইন্দোনেশিয়ায় ড্যাশ একটি সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণ, ক্রাকাতোয়া। হাওয়াই, ফিজি, সলোমন উল্লেখযোগ্য ড্যাশ দ্বীপ আগ্নেয়। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ, ব্যারেন। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো মৌনাকিয়া। হ্যাঁ, এই পার্টগুলো ভালো করে পড়বে।
এবার তোমরা তুমি ভূমিকম্পের কারণগুলি সংক্ষেপে লেখো এবং ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের কারণটা দেখে নাও, উত্তরটা এখানে আসে, উত্তরটা তোমাদের কিন্তু শেষ হচ্ছে। আর ভূমিকম্পের ফলাফল আলোচনা করো, ভালো করে তোমরা ভূমিকম্পের ফলাফলটা কিন্তু পড়বে। এত দূর অব্দি আসছে ভূমিকম্পের ফলাফল। এবার ভূমিকম্পের তরঙ্গ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। ভূমিকম্পের তরঙ্গ কত প্রকার ও কী কী? হ্যাঁ, প্রত্যেকটা তরঙ্গ সম্বন্ধে তোমাদের এখানে দেওয়া রয়েছে, মানে তরঙ্গ কত প্রকার এবং কী কী, এই পাঠটা তোমাকে দেখতে লাগবে। তোমার পি তরঙ্গের পরে এস তরঙ্গ, তারপরে তোমাদের চলে আসবে হচ্ছে এল তরঙ্গ, এটা বললাম। এই পাঠটা তোমাদের খুব ভালো করে পড়তে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ পাঠ এটা, বুঝতে পেরেছো? এবং এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো থেকে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। এটা ছায়া বলয় কি বা ভূমিকম্পের ছায়া বলয়, ভূমিকম্প তরঙ্গবিহীন কেন, এই পাঠগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখতে লাগবে। এই অবধি হচ্ছে উত্তরটা রয়েছে। এবার চলে আসো ভূমিকম্প জনিত বিপর্যয় কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত বা ভূমিকম্পের প্রয়োজনীয় পরিকল্পনাগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ পাঠ। তারপর দেখো হিমালয় পার্বত্য অঞ্চল অত্যাধিক ভূমিকম্প প্রবণ কেন, এই পাঠটা দেখবে। এত দূর অব্দি উত্তরটা। রিক্টার স্কেল ভালো করে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিক্টার স্কেল, বুঝতে পেরেছো? এরপরে তোমরা দেখবে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র, খুব ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, সুন্দরভাবে দেখবে এই পাঠটি। সিসমোগ্রাফ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিসমোগ্রাফ খুব ভালো করে পড়বে সিসমোগ্রাফকে। এরপরে সুনামি, সুনামি পাঠটিকে দেখবে ভালো করে। এই পার্থক্যটিকে পড়বে, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। এবার দেখো ভূমিকম্পের প্রতিপাত কেন্দ্র কাকে বলে, ভূমিকম্পের তরঙ্গ বলতে কি বোঝো, এই পাঠগুলো দেখবে। ছোট প্রশ্ন চলে আসো, ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রে সোজাসুজি ভূপৃষ্ঠের উপরে স্থানটিকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ পৃষ্ঠ তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গগুলির মধ্যে কোন তরঙ্গ হচ্ছে অন্তঃকেন্দ্র মণ্ডলে প্রবেশ করতে পারে, সেটা হচ্ছে এস তরঙ্গ। তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয় কোথায়? অভিসারী পাতসীমানায়। নেপালের বিধ্বংসী ভূমিকম্প ঘটে 25শে এপ্রিল 2015। কঠিন ও তরল উভয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয় পি তরঙ্গ। ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকেন্দ্র। 2004 সালে ভারত মহাসাগরের নিচে সৃষ্টি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 8.9। প্রথম সিসমোগ্রাফ যন্ত্র তৈরি করেন কে? বিজ্ঞানী মিলনে। হ্যাঁ, তারপরে সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আসতে পড়ে তাকে বলে সুনামি। ভূয়ালোড়ন ও ভূমিকম্প মূলত হয় হচ্ছে বিনাশকারী। এবার ছোট প্রশ্নগুলো দেখে নাও। পৃথিবী পৃষ্ঠে হঠাৎ কম্পনকে কি বলা হয়? ভূমিকম্প। যে তরঙ্গ সবার আগে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে আসে তাকে বলা হয় কি? প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী অথবা পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ? পি তরঙ্গ। কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? রিক্টার স্কেল। রিক্টার স্কেলকে আবিষ্কার করেন চার্লস রিক্টার। সান আন্দ্রিস চ্যুতি কোন দুটি পাতের সীমানার মধ্যে অবস্থিত? উত্তর আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত। ভারতের ভূমিকম্প প্রবণ দুটি রাজ্যের নাম লেখো, জম্মু ও কাশ্মীর এবং গুজরাট। কোন দুটি তরঙ্গকে একত্রে দেহ তরঙ্গ বলে? পি ও এস তরঙ্গকে। এবার চলে আসে তার পরবর্তী যে ছোট প্রশ্নগুলো রয়েছে, শূন্যস্থান পূরণ। ভূপৃষ্ঠে কম্পন পরিমাপক যন্ত্রটি হলো, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা ও স্থায়িত্ব মাপা হয়? সেটা হচ্ছে সিসমোগ্রাফ। এবার দেখে নাও ভূমিকম্পের সমতীব্র তীব্রতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলা হয় কি? আইসোসিসমাল লাইন। সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে সিসমোগ্রাফ। রিক্টার স্কেলের মান কি? 0 থেকে 10। জাপানি শব্দ সুনামি, এর অর্থ হচ্ছে পোতাশ্রয় তরঙ্গ। 2004 সালে বিধ্বংসী ভূমিকম্পের কেন্দ্র ড্যাশ মহাসাগরের তলদেশে ছিল ভারত। ভূমিকম্পের সৃষ্টিতে স্থিতিস্থাপক প্রতিবিধান তত্ত্ব দেন কে? H.F. রিড। তো এই পার্টগুলো ভালো করে পড়তে হবে তোমাদেরকে। এবার শিলাতে চলে এসো। প্রথমেই আগ্নেয়শিলা কাকে বলে? উৎপত্তি অনুযায়ী আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটিকে খুব ভালো করে পড়বে তোমরা, খুবই ভালো করে গুরুত্ব সহকারে দেখবে প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগ্নেয়শিলা। এখানে যে পয়েন্টগুলো রয়েছে, এই যে উদ্ভিদী আগ্নেয়শিলা, পাতালিক শিলা, উপপাতালিক শিলা, এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপরে তোমরা যেটা দেখবে, পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা শ্রেণীবিভাগ, মানে আগ্নেয়শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, তিনটা শিলা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তোমাদেরকে। এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা দেখবে এবং খুব ভালো করে পড়ে নেবে এই প্রশ্নটিকে, বুঝতে পেরেছো? এত দূর অব্দি উত্তরটি। এবার চলো রূপান্তরিত শিলা চলে আসো। রূপান্তরিত শিলা শ্রেণীবিভাগ, এই পাঠটিও কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবার বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠনে শিলার প্রভাব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কাস্ট ভূমিরূপ, খাড়া ঢালযুক্ত ভূমিরূপ, জলপ্রপাত সৃষ্টি, মোনাডানক, সমতল ভূমি ও নিম্নভূমি, অবশিষ্ট পর্বত, ক্ষয়প্রাপ্ত সমভূমি, পাঠগুলো প্রত্যেকটা পয়েন্টগুলো খুব ভালো করে পড়বে।
এই প্রশ্নটি ভালো করে দেখবে, শিলাচক্র বলতে কি বোঝো, বা চিত্রসহ শিলাচক্র একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চিত্র দিতে পারলে খুবই ভালো, ভালো করে পড়বে এই প্রশ্নটিকে। এবার দেখবে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিষয়ত্ব। তোমরা কিন্তু টেক্সট বুক থেকে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারো, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, এখানে এই পয়েন্টগুলো করা আছে। পাললিক শিলার বৈশিষ্ট্য বা বিষয়ত্ব, এর অব্দি উত্তরটা। এবার রূপান্তরিত শিলা সৃষ্টির কারণগুলি লেখো, বা রূপান্তরিত হওয়ার কারণ কি শিলাটাই, এই পার্টটা দেখবে এখানটায়। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বা বিষয়ত্ব লেখো, ভালো করে পড়বে এই প্রশ্নটিকে। তো শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি, আবহ বিকাশ, সংযোজন, অপসারণ, রেগলিত উৎপত্তি, এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। তবে পারলিক শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন, কারণটা ব্যাখ্যা করো, এর অব্দি উত্তরটা। এরপরে আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন, কারণটা ব্যাখ্যা করো। পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা, কারণ ব্যাখ্যা করো। এই পার্টগুলো অবশ্যই দেখবে। পাললিক শিলায় ক্লাস গঠন হয় না, কারণ ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। স্লেট, এই টিকাধর্মী প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তারপরে হচ্ছে নিস দেখবে, কোয়ার্ডস দেখবে, জীবাশ্ম গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবাশ্মটা দেখবে, উত্তরটা দেওয়া রয়েছে অদ্রব্দি, উদাহরণ দেওয়া হয়েছে। এবার কাস্ট ভূমিরূপ ভালো করে পড়বে। স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট কি, খুব ভালো মতো করে দেখবে এই পার্টগুলো। নিঃসারী ও উদ্ভিদী শিলার মধ্যে পার্থক্যগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে এই প্রশ্নটিকে। তারপরে গ্রানাইট ও ব্যাসাল শিলার মধ্যে পার্থক্য লেখো। প্রবেশতা ও সছিদ্রতার মধ্যে পার্থক্য লেখো, দেখবে এই পার্টটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে যে পার্থক্য, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। আগ্নেয় পাললিক শিলা বলতে পারে, বা পাললিক শিলা রূপান্তরিত শিলার পার্থক্য কিন্তু বলতে পারে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখবে এই প্রশ্নটিকে। 2 নম্বরের জন্য দেখবে পেট্রোলজি কি, মিনারেলজি কি, শিলার সছিদ্রতা বলতে কি বোঝো, কোন ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন, শিলার প্রবেশতা বলতে কি বোঝো, পাতালিক শিলা কাকে বলে, উপাতালিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো, হ্যাঁ, সংঘাত শিলা কাকে বলে, অসংঘাত শিলা কাকে বলে, জীবিত জীবাশ্ম কাকে বলে, রূপান্তরিত শিলা কাকে বলে, এই পাঠগুলো তো আগে পড়েছো। স্থানীয় রূপান্তর কাকে বলে, এটা দেখবে। মোহস্কেল কি, মোহস্কেল এটা দেখানো হয়নি, যে মোহস্কেল কি ভালো করে পড়বে এটা, হ্যাঁ। রেগলিত কাকে বলে, রেগলিত। হিউমাস কাকে বলে, এই রেগলিতের যে উত্তরটা রয়েছে এতটুকু অবধি ভালো করে দেখবে। তারপরে আছে হিউমাস। এরপরে দেখবে মাটি কাকে বলে। এবার ছোট প্রশ্নগুলো দেখে নাও। ভূপৃষ্ঠের বাইরে লাভা জমে সৃষ্ট আগ্নেয় শিলাকে কি বলা হয়, নিঃসারী আগ্নেয় শিলা। পেগমাটাইট এটা কি শিলার উদাহরণ, পাতালিক শিলা। প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কি হয়, কমে। প্রস্তরময় পাললিক শিলা হলো কি, এটা কংগ্লোমারেট। লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় কি, ব্যাসাল্ট। স্ট্যালাকটাইট দেখা যায় চুনাপাথরের গুহায়। গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপটা কি, গোলাকার আকৃতির। ডেকানট্রাপ বলা হয় কোনটা, দাক্ষিণাত্য মালভূমিকে। তারপরে ড্যাশ রূপান্তরিত রূপ হচ্ছে অ্যাম্ফিবোলাইট, এটা হচ্ছে ব্যাসাল্ট। খাজুরাহোর মন্দির, এটা বেলে পাথর দিয়ে তৈরি হয়েছিল। কাদা পাথরের স্লেটে রূপান্তরিত হয় কার প্রভাবে, চাপের প্রভাবে। মহাদেশীয় ভূত্বক গঠিত হয় গ্রানাইট। একটি অসংঘাত শিলার নাম কি, চুনাপাথর। বেলে পাথর গঠিত ভূমিরূপটি খাড়া ঢাল বিশিষ্ট। ফিলাইট শিলার রূপান্তরিত রূপ হলো সিস্ট। কাদা পাথরের রূপান্তরিত রূপ হলো স্লেট। ডোলেরাইট একটি কি, এটা হচ্ছে একটি আগ্নেয় শিলা। মহস্কেল অনুযায়ী সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো, এটা হচ্ছে ট্যাল্ক। একটি পাতালিক শিলার উদাহরণ হচ্ছে পেরিডোটাইট। উদ্ভিদী আগ্নেয় শিলার একটি উদাহরণ হচ্ছে গ্রানাইট। সর্বাধিক কাঠিন্যযুক্ত শিলা কি আছে, এটা আগ্নেয়। স্লেট হলো, এটা হচ্ছে শেল রূপান্তরিত রূপ। আগ্নেয় শিলা একটি উদাহরণ হলো কি, ব্যাসাল্ট। একটি রূপান্তরিত শিলা হলো মার্বেল। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়, পাললিক শিলায়। রেল লাইনের মাঝে পড়ে থাকা শিলার নাম কি, ব্যাসাল শিলা। একটি সংঘাত পাললিক শিলার উদাহরণ দাও, বেলে পাথর। দুটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো, ব্যাসাল্ট বা টুপ। ভূ অভ্যন্তরে সৃষ্ট আগ্নেয় শিলাকে কি বলে, উদ্ভিদী শিলা। কোন শিলার মধ্যে কয়লা খনিজ তেল পাওয়া যায়, পাললিক শিলা। সোনার কেল্লা, লাল কেল্লা কোন শিলায় গঠিত, বেলে পাথর। ভারতের ছোটনাগপুর অঞ্চলে প্রধানত কোন শিলায় গঠিত, গ্রানাইট। একটি মৌলিক খনিজের নাম লেখো, হিরে। সবচেয়ে কঠিন খনিজ কোনটি, হিরে বা ডায়মন্ড। কাকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়, ছোটনাগপুর মালভূমিকে। উদয়গিরি খণ্ডগিরির মন্দির কোন শিলায় তৈরি, বেলে পাথর। শিলায় খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি, মোহস্কেল। ব্যাসাল শিলা গঠনকারী প্রধান খনিজগুলি কি, কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন। ফেলসপার কি কাজে ব্যবহৃত হয়, কাঁচ তৈরিতে ও সেরামিক শিল্পে।
চক কোন শিলার উদাহরণ? পাললিক শিলা বা অসংঘাত শিলা। কোয়ার্টজ কোন শিলার রূপান্তর? বেলে পাথর। এবার দেখে নাও, চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো ড্যাশ মার্বেল। গ্রানাইট শিলা রূপান্তরিত হয় ড্যাশ শিলায় পরিণত হয় নিস। কয়লা রূপান্তরিত হলো ড্যাশ নামে পরিচিত হয়, এটা হচ্ছে গ্রাফাইট। হিমালয় পর্বত প্রধানত ড্যাশ শিলা দ্বারা গঠিত, পাললিক। তাজমহল ড্যাশ পাথরের তৈরি, মার্বেল। ড্যাশ শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধে হয়, এটা হচ্ছে রূপান্তরিত। শিলনোড়া ড্যাশ শিলায় গঠিত, বেলে পাথর। একটি সর্বভুজাকৃতি ও ক্লাসাকার খনিজ পদার্থ হচ্ছে কোয়ার্টজ। প্রবেশতা বেশি হলে জলধারণ ক্ষমতা ড্যাশ থেকে কমতে থাকে। বিজ্ঞানে যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তার নাম হলো পেট্রোলজি। গুহার মাঝে থেকে উপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে বলা হয় স্ট্যালাগমাইট। ড্যাশ শিলায় সচিত্রতা ও ভঙ্গিরতা দেখা যায়, এটা হচ্ছে পাললিক। কাদা পাথর একটি ড্যাশ জাতীয় পাললিক শিলা, কদর্ম। তারপরে তোমার চলে আসো পরবর্তী, অভ্র, তাপ ও কুপারবাহী, এটা হচ্ছে বিদ্যুতের। ওয়েগনার ড্যাশ জীবাশ্মের কথা বলেন, এটা হচ্ছে গ্লস পটেরিস। শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে শিলায় ড্যাশ বলে প্রবেশতা। চাপ, তাপ ও রাসায়নিক বিয়োজনে প্রতিটি শিলার বৈশিষ্ট্যের পরিবর্তনের ঘটনাকে ড্যাশ বলে রূপান্তর। তারপরে হচ্ছে রায়োলাইট হলো ড্যাশ শিলার উদাহরণ, নিঃসারী আগ্নেয়। তারপরে ব্যাসাল শিলায় গঠিত মাটির রং কালো। চেরাপুঞ্জি মৌসিন নামে ড্যাশ গুহা দেখতে পাওয়া যায় চুনা পাথরের। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে শিলা থেকে, বা টেক্সট বুকটা দেখে নাও। এই শিলা পাঠে তোমরা চলে আসো, যে সমস্ত জায়গায় আন্ডারলাইন করা আছে সেই পাঠগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়বে। শিলাকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, আগ্নেয়, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তিনটা শিলার সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য ভালো করে দেখে রাখবে। এই আগ্নেয়শিলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আগ্নেয়শিলা পড়লে এখানে তোমরা পেয়ে যাবে নিঃসারী আগ্নেয়শিলা কোনটা, উদ্ভিদী আগ্নেয়শিলা কি, উদাহরণ সহকারে দেখে রাখবে। উপপাতালিক শিলা কোনটা, পাতালিক শিলা কোনটা। এই যে আগ্নেয়শিলার বৈশিষ্ট্য তোমরা যদি সহায়িকা বই থেকে না পড়তে পারো তাহলে এখান থেকে দেখে নিতে পারো, মানে বিশেষত্ব মানে বৈশিষ্ট্য, বুঝতে পেরেছো? গ্রানাইট ও ব্যাসাল্টের মধ্যে পার্থক্য দেখে রাখবে, এটা সহায়িকা থেকে পড়তে পারো। তারপর চলে আসবে পাললিক শিলা। পাললিক শিলা কাকে বলে এর উদাহরণ দেখবে, পাললিক শিলার বৈশিষ্ট্য পড়ে রাখবে। তুমি যদি সহায়িকা বই না পড়ো তাহলে এখান থেকে পড়ে নিতে পারো। এই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো। এখানে চলে আসবে জীবাশ্ম পাঠে। এরপরে পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দু প্রকার, সংঘাত শিলা, অসংঘাত শিলা। চলে আসে পার্থক্য, চলে আসে বৈশিষ্ট্য পার্থক্য, চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথরের পার্থক্যটা পড়বে, দেখে রাখবে একটু কোনটা কোনটা কী হয় না হয়। এবার রূপান্তরিত শিলাটাকে ভালো করে পড়বে। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য দেখে রাখবে, বিশেষত্ব বা বৈশিষ্ট্য। এখান থেকে যে রূপগুলো দেখবে, কয়েকটি শিলা রূপান্তরিত রূপ, গ্রানাইট থেকে নিস, ব্যাসাল থেকে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, চুনা পাথর থেকে তোমাদের হচ্ছে চলে আসবে মার্বেল, পিট কয়লা থেকে চলে আসবে গ্রাফাইট, শেল থেকে আসবে স্লেট, বুঝতে পারছো? এই পার্টগুলো অবশ্যই দেখে রাখবে। ফিলাইট থেকে হবে সিস্ট। এই যে তিনটি যে রূপান্তরিত শিলার পরিচয় আমরা পেলাম, মার্বেল, স্লেট এবং নিস, এইটা ভালো করে দেখে রাখবে। এই বৈশিষ্ট্য পার্থক্যগুলো দেখে রাখবে ভালো করে, বুঝতে পেরেছো? শিলাচক্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, শিলাচক্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিত্রটা কিন্তু অবশ্যই দিবে। শিলাচক্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তোমাদের শিলাচক্রটাকে পড়তে হবে। এরপরে চলে আসো ভূমিরূপের উপর শিলার প্রভাব। ভালো করে পড়বে এই পাঠগুলো। চলে আসো ব্যাসাল্ট পাঠ। এবার কয়েকটি শিলার তুলনামূলক বৈশিষ্ট্য দেখে রাখবে অবশ্যই। এই পাঠগুলো একটু দেখে রাখবে। এই পাঠগুলো অবশ্যই ভালো করে পড়বে। এখানে দেখো যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি সেই পাঠগুলো কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের পড়তে হবে খুব সুন্দর করে। এই যে কোয়ার্টজ, ফেলসপার, অভ্র, জিপসাম, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি। এই যে খনিজের প্রভাব খুব ভালো করে পড়বে এই পাঠগুলো, খুব সুন্দর করে দেখে রাখবে এই প্রশ্নগুলোকে। এখানে আমাদের জীবনের শিলা, আগ্নেয়শিলার ব্যবহার কি করা হয়েছে, পাললিক শিলার ব্যবহার কি করা হয়েছে, রূপান্তরিত শিলার ব্যবহার কি করা হয়েছে, অবশ্যই দেখে রাখবে পারবে। এইবার বন্ধুরা তোমরা ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক এই চ্যাপ্টার থেকে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো পড়বে। বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের পরিচয় দাও, এই পাঠটি কিন্তু অবশ্যই পড়বে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই তোমাদের অ্যান্সার এত অবধি আসছে। মায়ানমারের খনিজ সম্পদের পরিচয় দাও, এই পাঠটা দেখবে। শ্রীলঙ্কার কৃষিকাজ সম্বন্ধে যা জানো লেখো, এই পাঠটা দেখবে। এত অবধি উত্তরটি আসছে। সার্ক কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্ক কি, এত অবধি উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভুটানকে বজ্রপাতের দেশ বলে কেন? তারপরে মায়ানমারকে প্যাগোডার দেশ বলে কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন। এই অবধি অ্যান্সার। এবার ছোটো ছোটো প্রশ্নগুলো দেখে নাও। এখানে সবই পড়তে হবে অ্যাকচুয়ালি। প্রতিবেশী দেশ কাকে বলে, ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম বলো, যেগুলোতে হাইলাইট করা আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কোন কোন প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে,
এরপরে তোমরা চলে আসবে নেপালের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো। এখানকার প্রশ্নগুলোও দেখে নাও, এখানকার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা। তোমরা অবশ্যই সবগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে, বাট যেগুলো হাইলাইট সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। নেপালের প্রধান শিল্পগুলির নাম লেখো, নেপালের প্রধান 4টি শহরের নাম লেখো, ভুটানের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো, ভুটানের প্রধান শিল্পগুলির নাম লেখো। বার্মাটিক কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বার্মাটিক কি, এত অব্দি উত্তরটি আসছে। হ্যাঁ, তারপরে চলে আসবে শ্রীলঙ্কার অর্থকারী ফসলগুলি কি কি। পাকিস্তানের জলসেচ ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। শ্রীলঙ্কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রীলঙ্কায় পাওয়া যায় এমন 2টি মূল্যবান রত্নের নাম লেখো। ক্যারেজ প্রথা কি বা ক্যারেজ জলসেচ কি, এই পাঠগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এবার ছোটো প্রশ্নগুলো চলে আসো। ভুটানের প্রধান নদীর নাম কি, মানস। নেপালের রাজধানীর নাম কি, কাঠমান্ডু। ভুটানের রাজধানীর নাম কি, থিম্পু। বাংলাদেশের প্রধান নদীর নাম কি, মেঘনা। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, কাঠমান্ডুতে। বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল কি, ধান। পাকিস্তানের প্রধান নদীর নাম কি, সিন্ধু। চা উৎপাদনে অধিক উন্নত দেশ হলো শ্রীলঙ্কা। সার্কের সদস্যভুক্ত দেশ নয় কি, চীন। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করে আছে। শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল কি, নারকেল। নেপালের প্রধান নদীর নাম কি, কালীগণ্ডক। ভুটানের প্রধান ভাষা কি, জাংথা। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কি, পাট। বাংলাদেশ প্রধান শিল্প কোনটা, পাট শিল্প। আচ্ছা, তারপরে হচ্ছে সোয়েডাগন প্যাগোডা, এটা কোথাকার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র, মায়ানমার। ফুন্টোসলিং হলো ভুটান। এবার ছোটো ছোটো প্রশ্নগুলো দেখে নাও। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটি, 9টি। কোন প্রতিবেশী দেশের 3 দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা, বাংলাদেশ। সম্পূর্ণ স্থলভাগ বেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম বলো, নেপাল ও ভুটান। আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম বলো, পাকিস্তান। এমন 2টি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্রে বন্দর নেই, নেপাল ও ভুটান। কলকাতা বন্দরের উপর কোন 2টি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল, নেপাল ও ভুটান। ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, পক প্রণালী। ভারতের এমন 2টি রাজ্যের নাম করো যা 3টি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে, পশ্চিমবঙ্গ ও সিকিম। সার্কের পুরো কথা কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সদস্য দেশের সংখ্যা কটি, 8টি। নেপাল ভারতের কোন দিকে অবস্থিত, উত্তর দিকে। নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বা পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট। এর উচ্চতাটা অবশ্যই পড়ে রাখবে তোমরা। পঞ্চনদের দেশ কাকে বলা হয়, পাকিস্তান। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কুলাকাংরি, এর মানে এটা পড়ে রাখবে উচ্চতাটা। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কাকাবোরাজি, প্রত্যেকটার উচ্চতা পড়বে। হ্যাঁ, পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তিরচমির। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি, চীন। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি, মালদ্বীপ। কাকে ড্রাগনের দেশ বলা হয়, ভুটান। কাকে প্যাগোডার দেশ বলা হয়, মায়ানমার। কোন দেশকে প্রাচ্যের মুক্ত বলা হয়, শ্রীলঙ্কা। কাকে দারুচিনির দ্বীপ বলা হয়, শ্রীলঙ্কা। ভুটানের চু কথার অর্থ কি, নদী। এশিয়ার উষ্ণতম স্থানটির নাম কি, এটা হচ্ছে তোমাদের জেকোবাবাদ, এটা পাকিস্তানে আছে। পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণীয় ভারতের কোন প্রতিবেশী দেশ, নেপাল। জেলি, জ্যাম, স্কোয়াশ তৈরিতে কোন দেশ বিখ্যাত, ভুটান। এবার চলে আসে তার পরবর্তী। ভারতের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ ও মায়ানমার। সার্ক গঠিত হয় কোন সালে, 1985। ড্যাশ দেশের পদ্মরাগমণি পৃথিবী বিখ্যাত, মায়ানমার। মায়ানমারের প্রধান ভাষা কি, বর্মী। মায়ানমারের প্রাচীন নাম কি, ব্রহ্মদেশ অর্থাৎ বার্মা। শ্রীলঙ্কার প্রধান ভাষা কি, সিংহলি। সিল্ক রুট ভারতের রাজ্যের মধ্যে কোন রাজ্যের মধ্যে প্রকাশিত, সিকিম। সেগুন কাঠের দেশ কাকে বলে, মায়ানমারকে। অবশ্যই এগুলো পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার টেক্সট বুকটি দেখে নাও। ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সম্পর্ক, এই তোমাদের পার্ট রয়েছে, ম্যাপ দিয়ে দিয়েছে এখানে। প্রথমেই ভারতীয় উপমহাদেশ কাকে বলে, তারপর চলে আসছে সার্ক। সার্কের ফুল ফর্ম যেটা আগে বলে দিলাম আমরা। সার্কের ভিতরে কটা দেশ রয়েছে, 8টা দেশ রয়েছে। সেই 8টা দেশেরকে মনে রাখার জন্য একটা ছোট্ট টিক্স, আপনি MBBS মাথায় রাখবে। হ্যাঁ, আপনি MBBS। A ফর আফগানিস্তান, P ফর পাকিস্তান, N ফর নেপাল, I ফর ইন্ডিয়া, M ফর মালদ্বীপ, B ফর ভুটান, B ফর বাংলাদেশ, S ফর শ্রীলঙ্কা। বুঝতে পেরেছো? এবার চলে আসো কয়েকটি প্রতিবেশী দেশের সংক্ষিপ্ত পরিচয়, যেরকম নেপালের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে। অবশ্যই দেখবে, কিন্তু প্রত্যেকটা পার্ট দেখবে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট এখানটায়। অবশ্যই দেখবে প্রত্যেকটা জিনিসকে। নেপালের পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভুটানটাকে দেখবে, তারপরে খুব সুন্দর করে দেখে নেবে। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। ভুটানের যে সমস্ত ফল প্রক্রিয়াকরণ শিল্প দেখবে। বাংলাদেশের এরপরে দেখবে বাংলাদেশ পার্টটা, এবং বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প পার্টটাকে অবশ্যই দেখবে। এরপরে মায়ানমার আসছে, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। মায়ানমারের খনিজ ও বনজ সম্পদগুলোকে অবশ্যই দেখবে। শ্রীলঙ্কা চলে আসলো, শ্রীলঙ্কাটাকে দেখবে। শ্রীলঙ্কার কৃষিজ এবং খনিজ সম্পদ কী আছে, দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। বুঝতে পেরেছো? ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু, হ্যাঁ, দাগিয়ে রেখেছি, তোমরা অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়বে। পাকিস্তান চলে আসলো। এই যে ক্যারেজ প্রথা কার সঙ্গে যুক্ত আছে, পাকিস্তানের সঙ্গে। অবশ্যই ভালো করে তোমরা এটাকে দেখবে। এরপরে চলে আসছে ভারতের রপ্তানি দ্রব্য এবং ভারতের আমদানি দ্রব্য।
কী কী আছে, ভারত কী কী দ্রব্য রপ্তানি করে আর কী কী দ্রব্য আমদানি করে প্রত্যেকটা দেশের সাথে সাথে, সেটা লেখা আছে। অবশ্যই ভালো করে পড়বে এই জায়গাগুলো। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন। কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। তোমাদের কী বিষয়ে সাজেশন প্রয়োজন সেটাও আমাকে বলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।